হ্যালো হ্যাঁ, হ্যালো। স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ দাদা, ধন্যবাদ, বলুন। স্যার, এই পুজোর একদম সামনে কয়েকদিন মাত্র বাকি আছে। শুনেছিলাম যে 5ই সেপ্টেম্বরের আগে, অর্থাৎ 5ই সেপ্টেম্বরের সময় হয়তো পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে এই এই ধরনের শিক্ষকদের, চুক্তি শিক্ষকদের ভাতা বাড়বে, মানে হুম, সর্বশিক্ষা শিক্ষকদের। তো হুম, হুম, হয়নি। হুম, হুম, তারপরে এখন পর্যন্ত শুনছি বিকাশ ভবনের নেতৃত্ব গিয়ে যেটা জানছেন যে শিওর, মানে 200% শিওর যে ভাতা হুম, বাড়বেই, এরকমই শোনা যাচ্ছে। হুম, তা হুম, হুম। আপনি তো একজন নেতৃত্ব, আপনার মনে কি বলছে, সরকার কি ভাতা বাড়াবে প্রাথমিক শিক্ষককে? হ্যাঁ, দেখুন, প্রথমেই আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, তাছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং অশিক্ষক কর্মী আছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন মূলত বিষয় হচ্ছে, আমরা বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি, বেশ কয়েকটি চ্যানেলে ভাতা বৃদ্ধির ব্যাপারে প্রতিনিয়ত খবর পরিবেশন করছে। তো একটা ইউটিউব চ্যানেল তো প্রতিদিনই চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়ে গেল, এটা প্রতিদিনই লিখছে। তো হুম ঘটনা হচ্ছে, আমি সেই চ্যানেলে একটা কমেন্টও করেছিলাম হুম। যে দেখুন, আপনি তো প্রতিদিনই ভাতা বাড়াচ্ছেন, হ্যাঁ, তাহলে এত ভাতা আমরা নিয়ে করবোটা কি? আমরা তো সেইটাই। হ্যাঁ, জায়গা তো হবে না। এইগুলো আমার মনে হয় চ্যানেল যারা পরিচালনা করে তাদের এইখান থেকে একটু সতর্ক থাকা দরকার। কারণ সেইটাই। হেডিংটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে টিআরপি বাড়ে, সেটা হুম বাড়ুক, হুম তাতে হুম। ক্ষতি কিছু, আমার কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক তবে ঠিক। আমার মনে হয় পরোক্ষে ওনারই ক্ষতি হবে, যখন হ্যাঁ, বারবার বলার পরে দেখুন যারা চ্যানেল দেখছে তারা হয়তো চ্যানেলটা দেখা বন্ধ চ্যানেলটা করে দেখবে দেবে। না। হ্যাঁ, ঠিক ঠিক। এইটা হচ্ছে মূল বিষয়। আমি হুম নিজেও একটা চ্যানেল চালাই। হুম আমার হুম। চ্যানেল বলতে, আমি চ্যানেলটা আমি এই মানে ব্যবসায়িক চ্যানেল হিসাবে, ইউটিউবার হিসেবে চালাই না। আমি আমার সংগঠনের হ্যাঁ বার্তাগুলো হ্যাঁ, সে আমরা জানি। হ্যাঁ। দেওয়ার জন্য আমাকে দিতে হয়। হুম বিশেষ হুম করে আমাদের এসএসকে শিক্ষক সহায়িকারা যারা আছেন, হুম হুম তারা আমাকে প্রতিনিয়ত ফোন করেন। হুম। এবং একটা বিষয় যদি প্রতিজনকে জনে জনে ফোনে উত্তর দিতে হয়, সেটা আমার পক্ষে অনেক সম্ভব টাফ নয়। ব্যাপার। তার জন্যই বাধ্য হয়ে আমাকে চ্যানেলের মাধ্যমে বার্তাগুলো দিতে হয়, হুম বা হুম কখন হুম অনারিয়াম কিভাবে হুম ঢুকবে না হুম ঢুকবে। হুম এখন হুম আপনি যে মূল প্রশ্নটা করেছেন, ভাতা বৃদ্ধির ব্যাপারে আমাদের কি আপডেট আছে। হুম হুম এখন আমরা আশা করেছিলাম নির্বাচনের সময় বারাসতে একটা সভা হয়েছিল, সেটা হুম 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 এসএসকেএমএসকে এবং প্যারা টিচারদের নিয়ে। হুম 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 সেখানে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু ছিলেন, এবং হুম উনি সেখানে আমাদের আশার বাণী শুনিয়েছিলেন। হুম হুম উনি বলেছিলেন যে দিদি সমস্ত কিছু ঠিক করে দিয়েছে, আমরা ভাতা হুম বৃদ্ধি করব, বা অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। হুম হুম সেটা অলরেডি ঠিক হয়ে গেছে। হুম যেহেতু নির্বাচনী প্রোটোকল আছে, তার জন্য আমরা এটা ঘোষণা করতে পারছি না। নির্বাচনের পরেই আমরা ঘোষণা করব। হুম এবং সেই সূত্র ধরে সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব আছেন, হুম এসএসকেএমএস কে বলুন বা পার্শ্ব শিক্ষক বলুন হুম বা শিক্ষা বন্ধু বলুন, সব নেতৃত্বরাই হুম বার্তা দিতে শুরু করলো যে এটা ভাতা বৃদ্ধি হতে চলেছে। হুম তবে একটা বিষয় আমরা যেটা জানি, আমরা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে বা আমাদের যে সোর্স আছে, সামান্যতম সোর্সের মাধ্যমে যে খবর আমরা পাই, হুম তাতে করে একটা ভাতা বৃদ্ধির একটা ফাইল রেডি হয়ে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হুম হুম কিন্তু সেই ফাইল রেডি হয়ে থাকলে তো হবে না। হুম ফাইলটা যতক্ষণ না ফিনান্স ডিপার্টমেন্ট পারমিট করছে, হুম ততক্ষণ তো সে তার অর্ডার হবে না বা জিও প্রকাশ হবে না। তো সেটাই আটকে আছে। এখন ঘটনা হচ্ছে, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে যদি না এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকরা একটা চূড়ান্ত দুর্বার আন্দোলন তৈরি করতে না পারে, তাহলে ভাতা বৃদ্ধি সরকার সহজে করবে না। কারণ হুম হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে সরকার অনেক কিছুই করছে, হুম। অনেক সেক্টরে কোনো ভাতা কিছু বৃদ্ধি করেছে। বেঁধে নেই, সব চলছে। হ্যাঁ, এই রিসেন্ট আপনার কন্যাশ্রী বা হুম রূপশ্রী প্রকল্পে যারা কাজ করে, আমি হুম তাদেরকে ছুটো করতে চাইছি না। হুম আমরা জানি ব্লক ভিত্তিক এই প্রকল্পগুলো আছে, এবং সেখানে হুম তারা শুধুমাত্র কম্পিউটার নিয়ে বসে থাকে। হুম সেখানে দেখা গেল মাসে 5 দিন 10 দিন কাজ করে, হুম তাদেরও অন্তত পক্ষে ভাতা বৃদ্ধি 5,000 6,000 7,000 করে ভাতা বাড়িয়ে দিয়েছে। হুম কিন্তু যারা অ্যাকচুয়ালি মানুষ গড়ার কারিগর, যারা সমাজে শিক্ষকদের শিক্ষকতা কাজ করছে এবং ছাত্রছাত্রীদের যতটা সাধ্যমতো চেষ্টা করে তারা হুম সমাজটাকে বিকশিত করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে দিদিমণি একদম উদাস। হুম এবং অন্যান্য যে সমস্ত আধিকারিক বলেন বা মন্ত্রী বলেন, একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া কারো পক্ষেই ভাতা বাড়ানো সম্ভব নয়।
তো আমাদের যেটা মনে হচ্ছে আমাদের যে দুর্বলতা সংগঠনগুলোর সেটা হচ্ছে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না, বা আমাদের সেইখানে পৌঁছাতে পারছি না নয়, আমরা চেষ্টা করছি সাধ্যমতো, কিন্তু সরকারের যদি সহানুভূতি না থাকে আমরা যতই চেষ্টা করি না কেন সেখানে তো পৌঁছানো যাবে না। দিদিমণি সেভাবে যেহেতু ভাতা বৃদ্ধি করার মতো কোনো মানসিকতা নেই, তাই সেই জায়গায় আমাদেরকে পৌঁছাতে দিচ্ছে না। তো আমার মনে হয় এই জায়গায় পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা সহ আমি যেটা হিসাব করে দেখি যে ৮০,০০০-এর উপর আছে বর্তমানে। এর আগে অনেক বেশি ছিল, ১,০০,০০০-এর উপর ছিল। তো এখন এই বর্তমানে ৮০ থেকে ৮৫,০০০-এর মধ্যে আছে। ৪৫,০০০ পার্শ্ব শিক্ষক এবং প্রায় ৩৮,০০০ আপনার এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, আরো ২,০০০, ৫,০০০ বা ৫০০-৭০০ করে আরো অনেক কন্ট্রাকচুয়াল কর্মী আছে। সব মিলিয়ে প্রায় ৮৫,০০০-এর মতো আমরা আছি। তো দেখুন বিগত ওই যে আপনার আরজি করের ঘটনা নিয়ে মাত্র ৮,০০০ ডাক্তার যেভাবে আন্দোলন করলো, সেই আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রী ছুটে যেতে বাধ্য হলো। তো আমরা এই ৮৫,০০০ আমরা সেইভাবে সেই আন্দোলনটা আমরা করতে পারছি না, আমরা দানা বাঁধতে পারছি না। সেইভাবে যদি আমরা আন্দোলন করতে পারতাম তা ডাক্তারের চেয়ে আমাদের অবস্থান সমাজে কোনো অংশে কম নয়। অবশ্যই অবশ্যই আমরা প্রথম সারির নাগরিক হিসাবে আমরা সমাজে পরিগণিত। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই ৮৫,০০০ শিক্ষক শিক্ষিকার মধ্যে অন্তত 50%ও যদি ঐক্যবদ্ধভাবে লড়াই নামতে পারি, তো যেহেতু আমাদের দাবিটা একেবারেই ন্যায্য, কারণ বর্তমান যে দুর্মূল্যের বাজার সেখানে ওই ১০,০০০ আর ১৪,০০০, ১১,০০০ আর ১৪,০০০ দিয়ে সংসার চলে না, সেটা দিদিমণি নিজেও স্বীকার করেছেন। এবং এই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় যে একটা উন্নতি করেছে এবং বিশ্বের দরবারে বা ভারতবর্ষের এই শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গ যে অনেকটাই ভালো স্থান অধিকার করে আছে, তার কিন্তু 90% কৃতিত্ব কিন্তু এই এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের। তার সত্ত্বেও এই সরকার আমাদেরকে একেবারে বঞ্চনা করে রেখেছে। তাই এই বঞ্চনার অবসান ঘটাতে গেলে আমার যেটা মনে হচ্ছে স্বাভাবিকভাবেই যে একটা তীব্র আন্দোলন দরকার, এবং তার সময় কিন্তু খুব ভালো সময় কিন্তু চলে এসেছে। কারণ আমরা প্রায় পুজোর সময় একটা ভালো রকম ছুটি পাই। তো সেখানে অফিসগুলো এই পুজোর পর্বটা পেরিয়ে যাওয়ার পরে অফিসগুলো যখনই খুলবে তখনই যদি আমরা লাগাতার ভাবে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা ব্যাপক থেকে ব্যাপকতম আন্দোলন করতে পারি এবং মাননীয়াকে যদি আমাদের ধর্ণা মঞ্চে আনতে পারি, তাহলে অবশ্যই কিছু একটা হবে, এটা আমি নিশ্চিত। এবং এটা আমি এর আগেও আমার চ্যানেলের মাধ্যমেও জানিয়েছি। তো আপনার চ্যানেলের মাধ্যমে সেই বার্তাই আমি দিতে চাই। আমি অনুরোধ করতে চাই রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের, তার সঙ্গে আরো যারা কন্ট্রাকচুয়াল মানে কর্মী আছে, যে আপনারা ঐক্যবদ্ধভাবে কলকাতায় একটা জায়গায় বসে একবার নয় দুবার বসুন, দুবার প্রয়োজন হলে তিনবার বসুন, বসে পুজোর দশমী বিজয়া দশমীর পরে পরেই একটা আন্দোলনের ডাক দিন। এবং সেখানে যারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জেলা ভিত্তিক একটা কর্মসূচি নিতে হবে, প্রয়োজনে ব্লক ভিত্তিক কর্মসূচি নিয়ে, মানে জমায়েতের হারটা যাতে বেশি হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। কারণ অনেক শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের অনেকেই সুবিধাবাদী, তারা ভাবছে যে পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধি হয় তাহলে একটা পার্সেন্টেজের হবে আর একটা হবে না, সেটা তো নয়, সকলেরই হবে। সেই জন্য তারা এই সুবিধাবাদী ঝোঁক নিয়ে বাড়িতে বসে থাকছেন। তো সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে আমরা এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনারা এইভাবে বসে না থেকে আপনারা এগিয়ে আসুন। এবং নেতৃত্বদের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনারা ঐক্যবদ্ধভাবে যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা ঐক্যবদ্ধভাবে একটা ডাক দিন। এবং মানে এক কথায় বলতে গেলে বিকাশ ভবন চত্বরকে অচল করে দিতে হবে। যদি না সরকার আমাদের এই ডাকে সাড়া না দেয়, যদি সদর্থক ভাবে আমাদের সঙ্গে যদি আলোচনায় না বসে, সেক্ষেত্রে লাগাতার ধর্ণা মঞ্চ চালিয়ে যেতে হবে। এইটুকুই আমার হচ্ছে প্রস্তাব। তো পার্শ্ব শিক্ষক একসাথে করবে, তাই তো? আন্দোলনটা একসাথে হবে, কোনো অসুবিধা নাই, দাবি তো আমাদের একই, বেতন বৃদ্ধি। তবে আমার মনে হয় এই ক্ষেত্রে ওই মানে পাতা ভর্তির দাবি না রেখে ৩-৪টে দাবির উপরে এগিয়ে যেতে হবে। হ্যাঁ অবশ্যই। মানে মূল দাবি হচ্ছে বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি। তো সেটা তো আমাদের, আমরা তো একই জায়গায় আছি। পার্শ্ব শিক্ষকরা যা বেতন পাই, এসএসকে এমএসকে একই, যখন ওদের বাড়ে আমাদেরও বাড়ে, এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে আমাদের ভাতা বৃদ্ধির যখন মূল দাবি, তার সঙ্গে অবশ্যই ইপিএফ এর দাবিটা রাখতে হবে। যদিও পার্শ্ব শিক্ষকরা ইপিএফ পায় ১৫ সাল থেকে, কিন্তু এসএসকে এমএসকে শিক্ষকদের যারা 60 অপশন তারা ইপিএফ পাচ্ছে। ইপিএফ এর বিষয়টা স্যার কত বছর হলে ইপিএফ পাবে, পেনশনটা পাবে ইপিএফ থেকে? আমার যেটা জানা আছে যে ইপিএফ ৫৮ বছর বয়স পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের কাটা হবে, যে কোনো সরকারি কর্মচারীদের। এবং সেই ৫৮ বছর বয়স অবধি যদি তার মানে ইপিএফ কাটা হয় ৯ বছর ৬ মাস ১ দিনও যদি হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি ১০ বছর,
হুম, সেক্ষেত্রে 9 বছর 6 মাস কভার করতে হবে। 9 বছর 6 মাস একদিন হলেও সেটা 10 বছর হিসাবে ধরা হয়। আচ্ছা তো 10 বছর না হলে ন্যূনতম পেনশন পাওয়া যাবে না। হুম হুম। তাহলে 9 বছর 6 মাস একদিন হলেও হ্যাঁ, এটা পেনশন হবে, পাওয়া তাই যাবে। তো? হ্যাঁ, আচ্ছা ন্যূনতম পেনশন পাওয়া যাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য। আপনি সঠিক কথাগুলোই বললেন যে এই সরকারের মানসিকতা নেই। আমিও সকালে একটা ভিডিও করেছিলাম, বলেছি যে হুম, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে একদম একদম। তাহলে হুম। আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য নিশ্চিত, ধন্যবাদ। একদম বেতন বৃদ্ধি নিশ্চিত আমি বলতে পারি। অবশ্যই অবশ্যই ধন্যবাদ হুম, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।